কষ্টে আর রাগে তার মরে তার ভিতরে এটাই ভালো। ছেলেটার স্ত্রী মারা গিয়েছে অল্প কিছুদিন হলো, ছোট একটা বাচ্চা আছে। আমার কাছে এই ছেলে কি তোমার উপযুক্ত বলে মনে হয়েছে আদিবা? মনে আছে তোমার মায়ের কথা? একদিন সে বলেছিল তোমার এই হেয়ালিপানা আর খামখেয়ালিপানা একদিন তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কথাগুলো কঠিন লাগলেও আজকে তোমাকে মেনে নিতেই হবে। বাবা হিসাবে চাইবো এই ছেলেটাকে তুমি বিয়ে করে নাও। বাবার কথা শুনে আদিবা পাগল হওয়ার উপক্রম। বাবার হাত টেনে নিজের গলার কাছে নিয়ে বলল, আমাকে মেরে ফেলো তুমি বাবা, আমাকে তুমি কখনোই ভালোবাসোনি। আজ মা বেঁচে থাকলে আমাকে ঠিকই বুঝতো। আমি কি কখনো বলেছি তুমি আমাকে বিয়ে দাও? আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তবুও এমন ছেলেকে বিয়ে করব না। কথাটা চিৎকার করে বলে বাবাকে এক ধাক্কায় কিছুটা দূরে সরিয়ে দিল সে। বাবা তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবার মুখের সামনে সে দরজাটা বন্ধ করে দিল। সারাদিন রুমের দরজা বন্ধ করে রেখেছে। ঘড়ির কাঁটায় যখন রাত 10টা সুই সুই, ডিনার এনে বাবা তার রুমের সামনে দাঁড়িয়ে ডাকছেন। আর সে উঁচু গলায় বলল, দরজা খুলবো না, চলে যাও এখান থেকে। কথাটা বলার পর বাবার কান্নার শব্দ এলো তার কানে। কান্নামাখা গলায় কণ্ঠস্বরে বাবা বলল, আমার বয়স হয়েছে আদিবা, মৃত্যুর আগে তোমাকে স্বামী সংসার নিয়ে সুখী দেখে যেতে চাই। শুনেছি তোমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকের ছেলে মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে। আমার চিন্তা হয় তোমাকে নিয়ে। দেখবে তোমাকে নিয়ে চিন্তা করতে করতে একদিন আমি মরে গেছি। সেদিন বুঝবে বাবা কেন তোমাকে এত জ্বালাতন করত। বাবার মুখের সেই কথাটা শুনে তার ভিতরটা মোচড় দিয়ে উঠল। মুহূর্তে নিজেকে নিঃস্ব অনুভব করতে লাগলো সে, যেন সব রাগ তার চলে গিয়েছে। কিছুক্ষণ ভাবলো যে বাবা না থাকলে কি হবে। ভাবার পর দরজাটা গিয়ে খুলে দিল। দেখলো বাবা নেই। খুঁজতে খুঁজতে বাবার রুমে চলে গেল সে। বাবা উল্টো দিকে কাত হয়ে শুয়ে আছে। মনের ভিতরে একটা ভয় কাজ করলো তার। বাবাকে টেনে ঘুরিয়ে দেখতে পেল বাবার চোখে পানি। হাত উঁচু করে পাঞ্জাবির হাতা চোখের পানি মুছতে মুছতে উঠে বসলো বাবা। বাবার পা ধরে সে ক্ষমা চাইল তার ব্যবহারের জন্য। বলল আর কষ্ট দেবে না তাকে। বাবা অনুরোধের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, বিয়েটা করে নে আদিবা। এই মুহূর্তে সে বাবাকে না বলতে পারল না। শুধুমাত্র বাবার খুশির কথা ভেবে রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যে বিয়েটা হলো, খুব ধুমধামভাবেই হলো। সে বসে আছে বাসর ঘরে। মনে মনে ঠিক করে নিয়েছে এমন একটা মানুষকে কিছুতেই সে মানতে পারবে না স্বামী হিসেবে। দরজা খোলার শব্দে সে উঠে দাঁড়ালো। তার স্বামী সামনে এসে দাঁড়াতেই বিছানা থেকে বালিশটা ছুঁড়ে মারল ওনার মুখের উপর। উনি হতভম্ব হয়ে তাকালেন। আর আদিবা ক্ষিপ্ত মেজাজে বলল, আপনি জানেন ঠিক সময় বিয়ে করলে আজ আপনার থেকে 1000 গুণ স্মার্ট ছেলে আমার স্বামী হতো। কি যোগ্যতা আছে আপনার আমার মতো সুন্দর এবং কুমারী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে পাবার? যান, বালিশ দিয়ে মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ুন, আমি খাটে ঘুমোচ্ছি। কথাটা বলে মুখ ঘুরিয়ে বিছানায় চলে গেল সে। গহনাগুলো খুলে খাটের এক ওনার মাথা চাপড়াতে চাপড়াতে বলল, মাথা ঠিক আছে আপনার? এত রাতে আমাকে আপনি জাগিয়েছেন। আপনি জানেন আমি রাতে ঘুমোলে সকাল 10টার আগে উঠি না। আদিবের কথা শেষ হতে হাতটা ঘুরিয়ে পিছনে মুচড়ে ধরল তার স্বামী। দরজার দিকে ইশারা করে বললেন, ওই যে দরজাটা দেখছেন,
এখান থেকে সোজা বের হয়ে আপনার বাবার বাড়ি চলে যান। আদিবা হাত ছাড়াবার চেষ্টা করে ক্ষিপ্ত মেজাজে বলল, হাত ছাড়ুন আমার, সকাল হলেই আমি চলে যাব। আপনার মতো গুন্ডার সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই। উনি আদিবাকে ঘুরিয়ে নিজের সামনে এনে বলল, আয়নায় কখনো নিজেকে দেখেছ? এত অহংকার কিসের তোমার? মাথার চুল অর্ধেক পেকে গেছে, শরীরের চামড়া ভাঁজ হতে শুরু করেছে, তারপরও বলো সুন্দরী। আমার তো মনে হচ্ছে তুমি মাথা মোটা একটা বুড়ি। কি বলতে চান আপনি? দেখুন, আপনাকে কিছু বলার ইচ্ছে নেই আমার। আমার একটা ছোট মেয়ে আছে, 6 বছর বয়স। একমাত্র ওর কথা ভেবেই আমি এই বিয়েটা করেছি, কারণ ও মা হিসেবে আপনাকে পছন্দ করেছিল। বাহ, চমৎকার! একটা বাচ্চা মেয়ের চাইলো আর আপনি বিয়ে করে নিলেন। আসল কথা হচ্ছে আপনার বুড়ো বয়সে বিয়ে করার শখ জেগেছে, তাই আপনি বিয়ে করেছেন। এখন যান তো, আমাকে ঘুমোতে দিন। অসহ্য লাগছে আমার আপনার কথা শুনতে। আপনি কিন্তু বেশি বেশি বলছেন। আর কি বলছেন যেন আমাকে? মেঝেতে ঘুমোতে? আমার ঘরে আমি কেন মেঝেতে ঘুমাবো? বেশ করেছি বলেছি। বিয়ে কেন করেছেন আমাকে? আপনি রাজি না হলে এই বিয়েটা কখনোই হতো না। বিয়ের আগে না বলে দিলেই তো পারতেন। হ্যাঁ বলতাম, যদি জানতাম আপনি এত অসভ্য, তাহলে কিছুতেই আপনাকে বিয়ে করতাম না। কি বললেন আপনি? আমি অসভ্য? আপনি কি, হ্যাঁ, একটা আনস্মার্ট ঝগড়াটু গেও ভূত কোথাকার? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনার সাথে বিয়ে করেছে। এইভাবে কথা কাটাকাটি আর ঝগড়া শেষে সারাটা রাত পার করে দিল তারা। একে তো বিয়ের এমন ভারী শ্বাস, তারপরে সারাদিনের ভিড়ভাট্টার মধ্যে ক্লান্ত শরীর, রাতেও ঘুমোতে পারল না তারা। সকাল হতেই নিজের লাগেজ গুছিয়ে নিল আদিবা। রুমের দরজা খুলতেই চিৎকার চেঁচামেচি হট্টগোল শুরু হয়ে গেল। তাকে দেখি 2-3টে মেয়ে ছুটে এলো। তারা তাকে জড়িয়ে ধরে বলল, কাকিমা, তুমি খুব মিষ্টি দেখতে। দেখতে মনে হয় তোমার বয়স এখনো সেই 18-19। ওদের কথা শুনে নিজের ভিতরে তার একটা ভাব আসলো। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, এই কথা তুমি তোমার কাকুমণির সামনে বলতে পারবে? কাল রাতে উনি আমাকে বললেন আমি নাকি বুড়ি, আর দেখতে অসুন্দর। মেয়েগুলো একে অপরের দিকে তাকিয়ে বলল, মোটেও না, তোমাকে দেখতে এখনো সেই রাজকুমারীর মতনই লাগে। ওদের কথা শুনতে আদিবার বেশ ভালোই লাগছে। খুব অল্প কথা বলে অনেকটাই মিশে গেছে ওদের সাথে। ব্রেকফাস্ট করতে টেবিলে বসে তাকিয়ে শুধু মানুষ গুনছে। 1 থেকে শুরু করে 21 পর্যন্ত এদিক সেদিক ওদিকে তাকিয়ে দেখছে আরও কেউ আছে কিনা। বাপরে, একটা যৌথ পরিবারে এত মানুষ তার সামনে সে বুঝতেই পারলো না। যাই হোক, বৌভাতের অনুষ্ঠানটা শেষ হলেই সে চলে যাবে। এই বাড়িতে সে আর ফিরবে না। মনে মনে বাড়ি যাওয়ার কথা ভাবতে ভাবতে মুখে খাবার দিতে যাবে, এমন সময় কোথা থেকে যেন একটা বাচ্চা মেয়ে এসে পিছন থেকে চোখ দুটো তার টিপে ধরলো আর হেসে বলল, বলো তো আমি কে? আচমকা মেয়েটির আশা আর তার চোখ টিপে ধরার ব্যাপারটায় সে অস্বস্তি বোধ হতে লাগলো তার। সেই মুহূর্তে ঘুরিয়ে মেয়েটাকে সামনে এনে কষিয়ে দিল এক গাড়ির চর। গালে হাত দিয়ে মেয়েটা তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সকলের দৃষ্টি তার দিকে। সে চিৎকার করতে করতে মেয়েটাকে আঙ্গুল উঁচিয়ে শাসন করছে। মেয়েটাকে বলছে, ভদ্রতা শিখুনি? তুমি কি আমাকে চিনো? কি মনে করে আমার চোখ টিপে ধরলে তুমি পেছন থেকে এসে? বেয়াদব মেয়ে! আর দেখছো না আমি খেতে বসেছি? কথাগুলো বলে মেয়েটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে খেতে বসলো সে। সকলের দৃষ্টি তার দিকে, কেউ খাচ্ছে না। খাওয়া শেষ করে উঠে নিজের রুমে গেল সে। বিছানায় এসে বসতেই দেখলো তার স্বামী ওয়াশরুম থেকে বের হয়েছে, আর ওই বাচ্চা মেয়েটা দরজার কাছে এসে পাউরুটি হাতে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে ওনার চোখে হাসি ফুটে উঠল। উনি ইশারায় মেয়েটাকে হাত বাড়িয়ে কাছে ডাকলেন। মেয়েটা ছুটে আসতেই কোলে তুলে নিলেন উনি। হাসানোর চেষ্টা করে বললেন মেয়েটাকে, আজকে আমার পরীটা স্কুলে যাবে? মেয়েটা হালকা ডানে বামে মাথাটা নাড়িয়ে মুখ ফুলিয়ে বলল, না। উনি মেয়েটার মতন মুখ ফুলিয়ে জানতে চাইলেন, না কেন? মেয়েটা নিশ্চুপ হয়ে রইল, কোনো উত্তর দিল না। উনি মেয়েটাকে এনে আমার সামনে দাঁড় করিয়ে হেসে বললেন, আদিবা, এটা আমারই মেয়ে। আদিবা ভুরুকুচকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখ মুখ ছোট করে নিচু দৃষ্টিতে দাঁত দিয়ে পাউরুটি কামড়ে ধরে আছে। আদিবা হাত ধরে মেয়েটাকে নিজের কাছে টেনে আনলো। মেয়েটা ভয়ে কেঁপে উঠল, হাত ছেড়ে দিয়ে মুখে কথা বলল। আদিবা জানতে চাইল, তোমার নাম কি?
ভয়ার্থক কণ্ঠে ছোট্ট করে মেয়েটা উত্তর দিল, তুলি। বেশ, নামটা ভালো। তো তুলি, তোমার সম্পর্কের দিক থেকে আমি তো তোমার মা হই। একটা কথা বলো, তোমার মধ্যে কি কি বদ অভ্যাস আছে? ছোট্ট বাচ্চাটা এখন উত্তর না দিয়ে নিশ্চুপ হয়ে রইল। তারপর তার মা আরেকটি ধমক দিয়ে বলল, চুপ করে আছো কেন, বলো। চোখ ঘুরিয়ে আদিবা তার হাজবেন্ডের দিকে চেয়ে বলল, আপনার মেয়েটা খুব মিষ্টি দেখতে, অনেক আদর দিয়ে ফেলেছেন ওকে। আমিও এক সময় ছোট ছিলাম, যখন আমার বাবা মার অনেক আদর পেয়েছিলাম আমি, যার জন্য যা চেয়েছি তখনই তা পেয়েছি, কারো তোয়াক্কা করিনি আমি। আজ প্রথমবার আমার ইচ্ছের বিরুদ্ধে একটি বিয়ে হয়েছে। কেন? কারণ ঠিক সময় আমি আমার বাবা মার গুরুত্ব দেইনি। আপনিও কিন্তু আমার বাবার মতোই একই ভুলটা করছেন। এত আদরে দিয়েন না, আদরে বাদর হয়ে উঠবে আপনার মেয়ে। মেয়েকে একটু শাসনে রাখুন, দেখবেন মানুষ তৈরি হয়েছে। মানে? আপনার কথা আমি ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো আমি কিছু বলিনি। আচ্ছা বাদ দিন, আপনি অফিসে যাচ্ছিলেন না? নিশ্চিন্তে অফিসে যান, আপনার মেয়েটাকে আমি দেখব। দেখুন, আমি জানি আপনার প্রচণ্ড রাগ, আপনি অন্যরকম, কিন্তু আমার মেয়ের সাথে একদম খারাপ বিহেভ করবেন না প্লিজ। বড্ড ভালো জানে আমার মেয়ে আপনাকে। অন্য ধরে নিজেকে খারাপ করবেন না, অনুরোধ রইল। আর যদি বলেন কাল রাতের কথা, আপনার বিহেভ দেখে আমার জেদ উঠে গিয়েছিল, তার জন্য আমি ওভাবে কথা বলেছি। আমি অফিসে যাচ্ছি, প্লিজ আমার মেয়েটাকে কষ্ট দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে যান। আদিবার স্বামী চলে গেলে আদিবা মেয়েটাকে একটা ধমক দিয়ে কাছে ডাকলো। মেয়েটা এক পা দুপা করে কাছে আসলে টেনে বিছানায় নিয়ে বসালো, আর তার লাগেজটা খুলে যত রকম মেকআপ কসমেটিক্স আছে তা তাকে দেখালো। তারপর বলল, সাজবে তুমি? ছোট মেয়েটা মাথা ঝুঁকিয়ে না অর্থ বোঝালো। তারপর আরেকটা ধমক দিল। তারপর মেয়েটা আবার কাত করে হা অর্থ বোঝালো। আদিবা খুব সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে দিল এবং সাথে সাথে বলল, চেহারার সৌন্দর্য ধরে রাখতে গেলে নিয়মিত ফেসিয়াল করতে হয়। আচ্ছা, তোমার ফেভারিট হিরোইন কে, যার অ্যাক্টিং তোমার ভালো লাগে? মেয়েটা থুতনিতে আঙুল দিয়ে একটু চিন্তা করে বলল, দীপিকা। গুড, দীপিকার মতো হতে চাও? দাঁড়াও, তোমাকে একটা চার্ট তৈরি করে দিচ্ছি। সেই চার্টটি অনুযায়ী খাওয়া দাওয়া করবে তুমি। তুমি তো বাচ্চা মেয়ে, সকালে শুধু চিপস খাবা, দুপুরে পাউরুটি, আর রাতে একটা আইসক্রিম, ঠিক আছে? একদম দীপিকা হয়ে যাবা। আর শোনো, এই চার্টটার কথা তুমি তোমার বাবাকে বলবে না, কাউকেই বলবে না। মেয়েটা আহ্লাদের সুরে বলল, এই শীতে আইসক্রিম বাবা খেতে দিবে না। আরে দেবে দেবে, তোমার বাবাই তো তোমাকে ভালোবাসে। কত মিষ্টি একটা মেয়ে তুমি। যদি না দেয় তাহলে বুঝবে তোমার বাবা তোমাকে ভালোবাসে না। আর যদি ঠান্ডা লাগে বোঝাতে, তাহলে কাঁদে উঠে বায়না করবে। কেমন কেমন? আচ্ছা। মেয়েটা কথা মতো দুপুরে একটা পাউরুটি খেলো। রাতে বায়না ধরলো বাবার কাছে আইসক্রিম খাবে। প্রথমে মেয়েটাকে ওর বাবা বোঝানোর চেষ্টা করলেন। তারপর যখন কিছুতেই বোঝাতে পারলেন না, তখন কুয়াশা ঘেরা রাতে ছুটলো মেয়েকে নিয়ে আইসক্রিম কিনতে। ঘন্টা দুই পর ফিরে এলেন মেয়ে এবং বাবা। মেয়েটার পায়ে আর ওর বাবার হাতে ব্যান্ডেজ করা মনে হচ্ছে। এক হাতে আইসক্রিম আর অন্য হাতে ব্যান্ডেজ। বাড়ির সকলে মিলে ঘিরে ধরলো দুজনকে। ওদের কাছে যাওয়ার কোনো উপায় ছিল না আদিবার, তবুও ভিড় ঠেলে সে সামনে আসলো। আসতেই মেয়েটা আইসক্রিমটা তার হাতে তুলে দিল আর বলল, হতে চাই না আমি দীপিকা। এই আইসক্রিম খাওয়ার জন্যই আজ এমন হলো। এত বায়না করলাম যে বন্ধ দোকান খোলাতে আমার বাবাই দোকানের বাড়িতে গিয়ে জাগিয়ে এনে আইসক্রিম কিনলো। তারপর রাস্তার ওই পচা আঙ্কেলগুলো আমার বাবাইকে ভয় দেখালো, আর মাম্মামের দেওয়া লকেটটাও নিয়ে গেল। তুমি কি বলছো এসব? তুলি, কি বলছো এসব? হ্যাঁ নতুন মা, এই আইসক্রিমটার জন্যই হয়েছে এসব। আর খেতে চাইবো না আমি আইসক্রিম কখনো। এটার জন্যই হয়েছে এমন। পচা আঙ্কেলগুলো চাকু দিয়ে বাবার হাতে আর আমার পায়ে আঁচড় দিয়েছে। আমার জন্মদিনে মাম্মামের দেওয়া লকেটটাও নিয়ে গিয়েছে। আদিবা কিছু বলবে, কিন্তু তার হাজব্যান্ড তাকে কিছু বলতেই দিল না। উঠে এসে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল আর লাগেজটা ধরিয়ে দিয়ে বলল, এই মুহূর্তে বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমার মেয়েটার জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম, আর আপনি আমার মেয়ের সাথে এমনটা করতে পারলেন? দীপিকা বানাতে চান তাই না? আপনি কখনোই মা হতে পারবেন না। এখনই আপনার বাবার বাড়িতে রেখে আসবো। আদিবার হাত ধরে টেনে গাড়িতে নিয়ে বসালেন উনি।
ড্রাইভ করতে করতে রাগী দৃষ্টিতে বাঁকা চোখে তাকাচ্ছেন তার দিকে। আদিবা তখন শক্ত গলায় বলে উঠল, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিন। আদিবার কথা শুনে গাড়িটা থামিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ থেকে আবার ড্রাইভে মনোযোগ দিলেন তার স্বামী। গাড়িটা তার বাসার সামনে দাঁড় করিয়ে নেমে ঘুরে এসে তার হাত ধরে টেনে গাড়ি থেকে নামালো। মেইন দরজাটা খোলা ছিল, ভেতরে সবগুলো লাইট বন্ধ ছিল। আদিবা তার বাবার রুমে এসে দাঁড়ালো। খেয়াল করলো যে বাবা তার ঘুমে আছে। তার হাজবেন্ডকে দূরে রেখে বাবার কাছে চলে গেল। সে তার বাবাকে ডাকলো না। মাথার কাছে একটা চিঠি দেখতে পেল তার হাজবেন্ড। আদিবার সামনেই সেই চিঠিটা পড়া শুরু করলো সে। আদিবা মা, আমি জানি যতদিন আমি বেঁচে থাকবো তুই বিবাহিত জীবনে সুখী হতে পারবি না। তোকে তো আমি চিনি, কিছু একটা করে চলে আসবি আমারই কাছে। তাই আমি চলে যাচ্ছি, তুই তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। চিঠিটা পড়া শেষ করে ভালো থেকো আদিবা, এই কথাটা বলেই হুড়মুড় করে চলে গেল তার হাজব্যান্ড। রাত 1:30টার কাছাকাছি সময়। আদিবার বাবা নেই, এটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। তাকিয়ে দেখতে পেল বাবার হাতের মুঠোর ঘুমের ওষুধের শিশিটা। একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে, যেন তার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে। আবার ভয়ও করছে, কারণ এই মুহূর্তে তার সামনে তার বাবার লাশ। এত রাতে কি করবে, কাকে ডাকবে? কখনো তো কার সাথে মেশেনি সে, কোনো প্রতিবেশীদের সাথে তেমন কথা বলেনি। কোথায় যাবে, কি করবে, সব ভাবতে ভাবতেই বাবার দিকে অগ্রসর হলো। বাবার কাছে এসে হাত থেকে ঘুমের ওষুধের শিশি সারাতে চাইল। বাবার হাতে তার হাতের ছোঁয়া পড়তেই দেখতে পেল বাবা ঘুরে তাকিয়েছে তার দিকে। সে চিৎকার দিয়ে উঠে দাঁড়াতেই কারোর সাথে ধাক্কা খেল। পিছনে ঘুরিয়ে দেখতে পেল তার স্বামী দাঁড়িয়ে আছে, আর তার বাবাও দাঁড়িয়ে আছে তার বাবাও উঠে বসে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। চিৎকার দিল সে, ভূত ভূত ভূত। আদিবার হাজব্যান্ড তার মুখটা টিপে ধরল। আদিবার বাবা আর তার হাজব্যান্ড হাসা শুরু করলো। তার বাবা হাসতে হাসতে বিছানা থেকে উঠে এসে তার সামনে দাঁড়িয়ে বলল, কি কেমন লাগে? আদিবা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো তার বাবার দিকে। তার বাবা তার মাথায় হাত রেখে বললেন, আমি না থাকলে কেমন লাগবে সেটা বোঝালাম। বিয়েটা ভাঙার জন্য একটা ছোট্ট মেয়েকে কষ্ট দিলি তুই। সারাদিন মেয়েটার ক্ষুদা লাগলেও খায়নি, কেন জানিস? তুই খুশি হবি তার জন্য, তোর খুশির জন্য, তোর একটু মন পাবার জন্য মেয়েটা এমন করেছে। বাচ্চারা ফেরেশতাদের মতো হয় মা, ওদেরকে কষ্ট দিতে নেই, একটু মা হবার চেষ্টা করিস। তার মানে সবটা তোমাদের সাজানো নাটক ছিল? পাশ থেকে তার হাজব্যান্ড বলে উঠল, হ্যাঁ নাটক ছিল। বিয়েটাকে কি খেলা পেয়েছেন আপনি? ইচ্ছে হলে বিয়ে করবেন আর 2 দিন পর ডিভোর্স দিয়ে দিলেন। আমি আপনার মতন নই, তাই এটা আমার সাথে যায় না। আমার মেয়ে আপনাকে মা হিসাবে চেয়েছে, আর যেহেতু আমাদের বিয়েটা হয়েছে সেহেতু আপনি ওর মা। কিছুই আপনার নিজের ভেবে কাজ করতে হবে। আর কি যেন বলেছিলেন, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেওয়ার জন্য? এই কথা না, কখনো পাঠাবো না, কারণ সম্পর্ক বিচ্ছেদ আমি পছন্দ করি না, নিজের সাথে তো মোটেও নয়। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল তার স্বামী। হালকা ঘাড় ঘুরিয়ে আদিবার দিকে হয়ে বললেন, আপনি কি যাবেন নাকি আপনাকে উঠিয়ে কোলে করে নিয়ে যাব আমি? আদিবা মাথাটা উপর নিচ নাড়িয়ে হাতের ইশারায় চলুন বলে এগিয়ে গেল সামনে। আদিবার স্বামী তার পাশে এসে হাতটা ধরে বসলো। সে কৌতূহলী দৃষ্টি নিয়ে আদিবের দিকে তাকালো এবং বলল, স্বামী হই আমি আপনার, এখন বলবেন না আপনার হাত ধরার অধিকার নেই আমার? আদিবা চুপ করে আছে। আদিবার হাজব্যান্ড তার হাত ধরে গাড়িতে টেনে নিয়ে গিয়ে বসলো। গাড়ি চলছে আর আদিবার হাজব্যান্ড ড্রাইভ করতে করতে মাথা ঘুরিয়ে তার দিকে চোখ করে বললেন, এরপর যদি আর কখনো আপনাকে আমি আমার বাড়িতে গিয়ে চালাকি করতে দেখেছি তো বেঁধে ইচ্ছা মতো পিটুনি দেবো আপনাকে। কি বললেন আপনি? অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি। আমার গায়ে হাত তুলবেন আপনি? এত যদি স্বামীর অধিকার ফলাতে চান তাহলে স্ত্রীর গায়ে হাত তুলবেন কিভাবে? আপনাকে সোজা রাস্তায় আনতে যা করতে হয় তাই আমি করব। হয়েছে হয়েছে, আপনি মানুষ না তা বোঝালেন। আপনি একটা আস্ত জঙ্গলি। আর এখন সামনের দিকে চোখ ঘুরিয়ে ড্রাইভ করুন। আপনার অসাবধানতার কারণে আমি অকালে মরতে চাই না। কিছুক্ষণ চুপ থেকে যখন গাড়িটা তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে, তখনই আদিবের হাজব্যান্ড বলল, দেখুন আমার বাড়িতে 23 জন মেম্বার, প্রত্যেকে আমরা মিলেমিশে থাকি। এমন কিছু করবেন না যেন আমার পরিবারে ফাটল ধরে।
কি বলতে চান আপনি? আপনার বাড়িতে গিয়ে আমি আপনার অন্যজনের সাথে ফাটল ধরাবো? তাহলে নিচ্ছেন কেন আমাকে? এখনই নামিয়ে দিন, আমি আমার বাবার কাছে চলে যাই। আদিবার হাজবেন্ড নিচু হয়ে নিশ্চুপে গাড়িটা চালাতে লাগলো। গাড়িটা যখন তার বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন ছুটে এসে তার ছোট্ট বাচ্চাটা আদিবাকে জড়িয়ে ধরলো। তার হাজবেন্ডকে নিচু হতে বললে তার গালে একটা চুমু দিল। আমি জানতাম তুমি ঠিক চলে আসবে নতুন মা। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি হা হয়ে আছি। এত কিছুর পরেও মেয়েটা আমাকে এত ভালোবাসে, অথচ সকালে মেয়েটার গালে একটা চড় মারলাম, দেখতে পেলাম মেয়েটার গাল এখনো লাল হয়ে আছে। নিজের অজান্তে আমার হাতটা মেয়েটার গালে চলে গেল, আর আলতো করে বুঝিয়ে আমি একটা চুমু দিলাম মেয়েটার গালে। পেছন থেকে উনি বলে উঠলেন, এটা আপনার নতুন কোনো চাল নয় তো? কথাটা শুনি আদিবাই উঠে দাঁড়ালো। শুধু একটা কথা বলে হুড়মুড়িয়ে রুমে চলে গেল সে। কোনো কিছুর জন্য আমি চাল দিই না, যেটা আমার মন চায় সেটাই আমি করি। কথাটা বলে রুমে অন্ধকারে বসে আছি আমি। কিছুক্ষণ পর আলো দেখতে পেয়ে রাগ দৃষ্টিতে আমি তাকালাম। তারপর যেটা দেখতে পেলাম দেখে অবাক না হয়ে পারলাম না। এটা কাকে দেখছি আমার সামনে? আমি আস্ত করে উঠে দাঁড়ালাম। উনি চোখে নিজের চশমা লাগিয়ে নিলেন। কিছু বলার ভাষা নেই আমার, একদম স্তব্ধ হয়ে আছি। উনি বলতে শুরু করলেন, ভার্সিটির প্রথম দিনে কিছু সিনিয়র ভাইদের পাল্লায় করে একটা সুন্দরী মেয়েকে প্রপোজ করেছিলাম। যদিও মেয়েটা সেদিন জ্বর মেরেছিল আমাকে, কিন্তু পরের দিন সবটা জানতে পেরে মেয়েটা নিজে আমাকে সরি বলতে এসেছিল। এমনকি আমার সাথে বন্ধুত্বের হাতও বাড়িয়েছিল। আমরা একই ক্লাসে একই ডিপার্টমেন্টে পড়তাম। কখনো ভাবিনি তাকে ভালোবেসে যাব। বুঝতে পারছিলাম না কীভাবে ভালোবাসার কথাটা বলবো। তারপর একদিন সে নিজে এসে বলল আমাকে ভালোবাসে। আমি অনেক খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ হাতের মুঠোয় পেয়ে গেছি আমি। কিন্তু আমার জন্মদিনে কেক কাটার পর সকালের সামনেই সে আমার মুখে বিশ্রীভাবে কেক লাগিয়ে দিয়ে বলে আয়নায় আমার নিজের মুখটা দেখতে। তার মতো সুন্দরী মেয়ের যোগ্য নই নাকি আমি? টাইম পাস করতে সে আমাকে নিয়ে ভালোবাসা নাটক করেছে। তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, সে বোঝেনি। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করেছিল আমার, তবুও ভালোবাসি তো, তাই পারিনি। চেষ্টা করেছি অনেক তাকে ফিরিয়ে আনার, তবে আমি অনেক কেঁদেছি, অনেকই কেঁদেছি আদিবা। 4টা বছর একই ভার্সিটিতে পড়েছি আমরা। অনেক অপমান করতো সে আমাকে, শুধু তাকে বোঝাতাম সে ভুল করেছে, আর সেটাও নাটক বলে আমাকে সকলের সামনেই সে অপমান করতো। রোজ রোজ তার কথা ভেবে আমার বিছানার বালিশ ভেজাতাম আমি আদিবে। আমার ভালোবাসাটা নাটক ছিল না। এত কিছুর পরও স্রষ্টার কাছে চাইতাম সে যেমনি হোক, যেভাবেই হোক, আমি যেন তাকে পাই। জব পাবার সাথে সাথেই বাবা মার কথা বিয়ে করে নেই। আমি চাইনি বাবা মাকে কষ্ট দিতে। আমার বউ অনেক ভালোবাসেছিল, কিন্তু আমি কখনোই তাকে ভালোবাসতে পারিনি। আমার মনে যে প্রথম প্রেম ছিল। বিয়ের 15 বছর পর আমার বউ আমার কান্নার শব্দ শুনতে পায়, আর সেদিনই বুঝতে পারি যে আমি তাকে ভালোবেসেছি। ঠিক যেমন আমার প্রার্থনায় অন্য কেউ ছিল, তেমনি আমার স্ত্রী প্রার্থনায় ছিলাম আমি। ভালোবাসার ফসল হচ্ছে এই মেয়ে তুলি। তুলি জন্ম নেওয়ার সাথে ওর মা মারা যায়। আমি আবার একা হয়ে যাই। বাবা মার কথা আর তুলির জেদে বিয়েটা করতে রাজি হই আমি, কিন্তু আমি জানতাম না সেই মেয়েটার সাথে আমার বিয়ে হবে। তুলির মা মারা যাবার পর থেকে নিজের যত্ন নিয়েই ভুলে গেছি আমি। বয়সের ছাপও পড়তে শুরু করছে শরীরে। আস্তে করে নাম নিয়ে ছোট্ট করে বললাম আমি, আবির, সরি আবির। আমাকে বলতে দাও আদিবা, মেয়েটাকে আমি এখনো ভালোবাসি। ও যেমনই হোক, এখনো তো আমার স্ত্রী। আমিও তোমাকে ভালোবেসেছিলাম আবির। তোমাকে ভালোবেসে আমি আমার পুরো যৌবনটাই শেষ করে দিয়েছি, কিন্তু বিয়ে করিনি। এই তাকিয়ে দেখো আমার রূপ, সেই যৌবন এখন আর নেই। মাথার চুলও পাকতে শুরু করেছি। তুমি বিয়ে করেছো, এখন তোমার একটা সন্তান। ক্লান্ত আবির। অভিনয় করেছি আমি আমার বাবা মার সাথে, গোটা পৃথিবীর কাছে খুঁজেছি আমি তোমাকে অনেক, কোথাও পাইনি, কাউকে বলতে পারিনি। তোমাকে কষ্ট দিতে দিতে কিভাবে যে তোমার প্রতি মায়া তৈরি হলো মনের মধ্যে তা বুঝতে পারলাম না। ভালোবেসে ফেলেছিলাম তোমাকে আমি, পাগলের মতো সবখানেই খুঁজেছিলাম। বেশি খারাপ আমার তখন লাগতো যখন আমার মনে পড়তো তোমাকে অপমান করার কথাগুলি। তবু আমি প্রার্থনায় থাকতাম তুমি যেখানেই থাকো সুখী হও, তোমার বিয়ে হোক, আমাকে ভুলে যাও তুমি, আমিও তোমার জন্য প্রাপ্য নই। বিশ্বাস হচ্ছে না আমার কথা? হবে কি করে? এতটাই অন্যায় করেছি আমি তোমার সাথে, তারপরও আমাকে ক্ষমা না করারই কথা। ঠিক আছে, কাল সকাল হলে আমি আমার বাবার কাছে চলে যাব। তুমি খুব ভালো, এত ভালো একজন মানুষের স্ত্রী হওয়ার যোগ্য আমি নই। বাকিটা জীবন দূর থেকে
বাকিটা জীবন দূর থেকে তোমাকে ভালোবাসবো, ভালোবেসেই জীবনটা কাটিয়ে দেব। তবে আমার দুর্ভাগ্য এটাই, যাকে এতটা ভালোবাসলাম, যার জন্য এতটা বছর ধরে অপেক্ষা করলাম, তাকে ফিরে পাবো না। সে আজ আমারই স্বামী। মাথায় পাগড়ি, চোখে চশমা, পেছনে লুকিয়ে থাকা মানুষটা যে সেই মানুষটা হবে আমি বুঝতে পারিনি। আজ আমি চাইলেও এই মানুষটা আমাকে ক্ষমা করবে না, আমাকে একটুও ভালোবাসবে না। চুপ করো আদিবা, আমাকে আর দুর্বল করে দিও না। কষ্ট হচ্ছে আমার এই কথাগুলো শুনে। তুমি আবার অভিনয় করছো তাই না? এমন কেন করো তুমি? কাউকে কষ্ট দিয়ে তুমি কীভাবে সুখী হও? আমার কথাগুলো তোমার কাছে অভিনয় লাগছে? আমার কষ্ট তোমাকে আঘাত করছে না? কই, আমি তো তোমার কষ্টগুলো অনুভব করি আবির। তুমি কি বুঝতে পারছো না? আজ আমি সত্যি বলছি, ভালোবাসি তোমাকে। 4টা বছর আমি তোমাকে ভালোবাসার মানে বুঝিয়েছি, কখনো বুঝেছো তুমি? শেষ দিনটা পর্যন্ত তুমি আমায় অপমান করেছো আর কষ্ট দিয়েছো। আর আজ আমার একটা ছোট্ট মেয়ে আছে, তোমাকে নিজের মা মনে করেও। একটু ভালোবাসা দিও যদি কখনো আমাকে ভালোবেসে থাকো। এটা সত্যি যে তোমাকে আমার জীবনে খুবই প্রয়োজন, কারণ আজও ঠিক আগের মতো ভালোবাসি তোমায় আমি। কিন্তু বাসো না তুমি, তোমার ভিতরে শুধু অভিনয় আছে। আবারও চলে যেতে চাও তাই না? এই জন্য এসব করেছো? হ্যাঁ, চলেই যাব। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে চলে যাব, তবে একা থাকতে পারবো না। তোমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। আমি তোমার জন্য আর আমার একাকিত্ব জীবন কাটাতে পারবো না। আদিবা, এবার তুমি চুপ করো। তুলি, কোথায় তুমি? তুলি আদিবার ডাক শোনা মাত্রই চলে এলো। ওকে কোলে তুলে নিয়ে বলল, আচ্ছা তুলি, আমি কি খুব খারাপ? তুলি একটু চুপ থেকে ভেবে বলল, না না নতুন মা, তোমাকে কি কেউ খারাপ বলেছে? যে খারাপ বলেছে সে হয়তো জানে না তুমি কত ভালো, তাই বলেছে। তুলি, তোমার বাবাই মনে করে আমি খুব খারাপ, খুব পচা। না না, তুমি অনেক ভালো মা। আমার এখানে ভালো লাগছে না, বাবার কাছে কিছুদিন গিয়ে থাকবো। তুমি কি আমার সাথে যাবে? তুলি কিছুক্ষণ ভেবে বলল, বাবাইও যাবে আমাদের সাথে? না, তোমার বাবাই কত বিজি মানুষ, আমাদের সাথে যাবার সময় তার নেই। যাও, তোমার সুন্দর সুন্দর জামা কাপড়গুলো নিয়ে এসো, আমি গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে। আদিবা। আবিরের মুখোমুখি হয়ে আমি দাঁড়িয়ে বললাম, আর দেখো না আমাকে আবির, আমি তুলির রুমে যাচ্ছি, ওখানেই ঘুমিয়ে পড়বো। আর যদি কখনো আমাকে বিশ্বাস হয় তবে আমাকে ডেকো। তুলিকে আমার সাথে নিয়ে যাবো কাল। না, মেনাও আমার, ওর টানে তুমি যদি আমার বাড়িতে যাও তাহলে যেও। আদিবা চলে আসতে যাবে, আবির তখনই হাতটা ঘুরিয়ে বলল, তুমি ভাবলে কি করে আমার মেয়েকে নিয়ে তোমায় যেতে দেবো? কথাটা শুনি আদিবা ওর হাতটা ছেড়ে দিল আর বলল, ওহ, দেবে না তাই না? কি করব বলো, আমার তো বাবা ছাড়া কেউ নেই। বাবা কিছু হলে আমি কাকে নিয়ে থাকবো? তোমার পরিবারে এত মানুষ, তুমি কি পারবে না সবাইকে নিয়ে থাকতে? তুলিকে আমাকে দিয়ে দাও না আবির। না। ঠিক আছে, ঘুমো। তুমি কোথায় যাচ্ছ? তুলির রুমে। তুলির রুমে যাওয়ার সময় তার সাথে লাগেজটা নিয়ে গেল আবির। আবিরকে সে বলল কাল সকালে সে সত্যি সত্যি চলে যাবে। এদিকে আজ রাতে ঘুমই আসছে না তার একদম। অথচ না ভেবে 2টা ঘুমের ওষুধ খেয়ে তুলিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল সে। ঘুম যখন ভাঙলো নিজেকে হসপিটালে আবিষ্কার করলো সে। চোখ উল্টিয়ে দেখতে পেল বাবা তার মাথার কাছে খুব রাগী দৃষ্টিতে বসে আছে, আর আবিরও তার থেকে খানিকটা দূরে। সে উঠে বসে কিছু বলতে যাবে, তখনই তার বাবা উঠে বললেন, আমারই ভুল। তোর ভালো করতে গিয়ে একটা পরিবারকে, তোর মতো একটা বদমেজাজি মেয়েকে সঁপে দিয়েছি। নিজের ভালো তুই কখনোই বুঝবি না। কথাটা বলেই বাবা মুখ ফিরিয়ে নিলেন আদিবের থেকে। আবির পাশে এসে ছলছল চোখে বলল, কাল রাতে তোমার কথাগুলো শুনে আরেকটাবার তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম আমি, কিন্তু তুমি এখনও সেই নোংরা খেলাই খেললে। এভাবে আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার? তুমি জানো আমি এখনও ভালোবাসি, আর আমার দুর্বল জায়গাটাতেই আঘাত করছো বারবার তুমি, নিজে জিতবে বলে। আবিরের কথার কোনো অর্থই বুঝতে পারল না সে। আবিরের কাছে জানতে চাইল, কি বলছো এসব? আমি কিছুই বুঝতে পারছি না। হসপিটালে আমি কিভাবে আসলাম আবির? আবির উল্টো ঘুরে বলল, নাটক বন্ধ করো আদিবা, কিচ্ছু বুঝতে পারছো না তাই না? সকালে যখন তোমার মাথার কাছে ঘুমের ওষুধের পাতাটা দেখতে পেলাম আমি, কি অবস্থা হয়েছিল আমার বুঝতে পেরেছো? ভাবছিলাম এবার হয়তো আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম, কিন্তু না, তোমাকে তো জিততেই হবে।
মন ভাঙার খেলা আর কত খেলবে আদিবা? হসপিটালে না আনলে আমি তো জানতেই পারতাম না তুমি 2টা ঘুমের ওষুধ খেয়েছো। বাকি ওষুধগুলো নিশ্চয়ই ফেলে। আচ্ছা আবির, সবসময় কি তুমি সত্যি বলো? এত বলো ভালোবাসো, আমি কষ্ট দিই তোমায়, তুমি কষ্ট দাও না আমায়? আমার এতগুলো বছরের কষ্ট সব একান্তই আমার। তুমি দেখো নাই তাই এগুলো মিথ্যা। আমার থেকে সুখী তুমি হয়েছো, বিয়ে করেছো, একটা মেয়ে হয়েছে তোমার, আর আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে তোমাকে ভালোবাসতে বাসতে আমার মাথার চুল পাকিয়ে ফেলেছি। সকলের কাছে এখন আমি অহংকারী, জেদি, বদমেজাজ, কাউকে কিছু বোঝানোর নেই আমার। তোমার যা ভাবতে হয় ভাবো। বাবাকে বললাম তোমাকেও কিছু বোঝাতে চাই না আমি। আবিরের সাথে তুমি আমাকে ভুল বুঝেছো, কষ্ট দিয়েছি তোমরা আমাকে। এখন আবিরের মতো তুমিও আমার এটা নাটক মনে করছো। কাউকে আর কিছু বলার প্রয়োজন মনে করি না আমি। যতটুকু বোঝার হয়ে গেছে। উঠে দাঁড়ালাম আমি। দুজনকে একবার ভালোভাবে দেখে হসপিটাল থেকে বেরিয়ে গেলাম। এক মুহূর্তের জন্য তাকালাম না তাদের দিকে। হসপিটালের সামনে তুলিকে দেখতে পেলাম। আবিরের 3 ভাতিজের সাথে আইসক্রিম খাচ্ছে। আমাকে দেখে বলল, আইসক্রিম খাবা নতুন মা? আদিবা হালকা মাথা ঝাঁকিয়ে কেঁদে উঠল। নিচু হয়ে তুলিকে জড়িয়ে ধরে ওর সারা মুখে চুমু দিয়ে গালটা ধরে বলল, আমি কি খুব খারাপ তুলি? এত জঘন্য, এত বদমেজাজি যে আমাকে বিশ্বাস করা যায় না। তুলি তার আইসক্রিম ভেজা ঠান্ডা হাতে আদিবার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না নতুন মা, তুমি অনেক ভালো। পেছনে আবির দাঁড়িয়েছিল। আবিরের কণ্ঠ শুনতে পেরে আদিবা তুলিকে ছেড়ে দিল। আবির তার হাত টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল আদিবাকে। কিছু বলতে যাবে তখনই আদিবা বলে উঠল, একদম ছবে না আমাকে, ভালোবাসিনি তুমি আমায়। সত্যিকারের ভালো আমি তোমাকে বেসেছি। বিয়ে কেন করলে আমাকে আবির? বেশ ভালোই তো ছিলাম। থেকে তোমাকে ভেবে যত না কষ্ট পেয়েছি, কাছে আসার পরে তুমি 1000 গুণ কষ্ট দিয়েছো আমার। নিজেকে খুব মহান মনে করো তাই না তুমি? হ্যাঁ আমি খারাপ, তাই খারাপ হয়েই থাকি। আসল কথা হচ্ছে তুমি আর আমায় ভালোবাসো না। তুলির জন্য আমাকে প্রয়োজন মনে করেছো। তুলি ভালোবাসে আমায়। আদিবা আবির আর কিছু বলো না, কাল রাত থেকে অনেক কষ্ট দিয়েছো আমায়। আমার কথা শেষ না হতে আচমকা আবির আমার মাথাটা ঝপকে ধরলো তার নিজের বুকে। আমি নিথর হয়ে আছি, চোখ দুটো বেয়ে পানি পড়ছে না, কোনো কথা বলছি না। আবিরকে স্পর্শও করছি না। আমাকে ছেড়ে দিতেই আমি নিজের মুখটা ঘুরিয়ে নিলাম। আবির আমার থুতনি ধরে নিজের দিকে মুখটা ঘুরিয়ে ছলছল চোখে বলল, সরি। কিসের জন্য? তোমাকে কষ্ট দেওয়ার জন্য, ভুল বোঝার জন্য। আমি আবিরের শার্টের কলারটা হাতের আঙুলে পেঁচিয়ে টেনে ধরলাম। আমাকে বিশ্বাস করো না, ভালোবাসো না ঠিক আগের মতো। আবির হালকা নাড়িয়ে বলল, বাসবো, একটা সুযোগ দাও আমাকে। আর সেই মুহূর্ত থেকে আবিরের মেয়ে আর ওর এত বড় সংসার আমার হয়ে গেল। সত্যি নিয়তি আজ আমার সাথে পেয়েছি, তাই আবারও একবার সুযোগ পেয়েছি। নিয়তি না থাকলে দুজনের ভালোবাসার মানুষ এত বছর পরও মিলতে পারতো না। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। তাহলে এই পর্যন্তই। আগামীতে আবার হাজির হব আপনাদের মাঝে নতুন গল্প নিয়ে। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই নতুন টিমের প্রথম গল্পটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি। আমি তো ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ জার্নি করে এসেছি, শরীর আর দিচ্ছে না, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আম্মুটা কি ঘুম ভেঙেছে। এই আকাশ, ওঠ তাড়াতাড়ি রেডি হয়ে নে। আম্মু কি শুরু করলে? কোথায় যাবো তো সকালে? আমরা গ্রামের বাড়ি যাব এখনই, তোর জন্য মেয়ে দেখতে। মাথায় যেন আকাশ ভেদ করে বিজলি পড়লো আম্মুর কথা শুনে। আমি যাব না, মেয়ে দেখবো না, বিয়ে টিও করবো না। তুই যাবি, তোর ঘাড়ও যাবে। অনেক শুনেছি তোর কথা। এখন যদি উঠে রেডি না হোস তাহলে তুই এই ঘরে জায়গা পাবি না। আম্মু 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 করে লাভ নাই, তোর কথায় আমি আর গলছি না। কি আর করা, উঠে রেডি হয়ে নিলাম। এবার মনে হয় পাক্কা আম্মু আমার গলায় বউ ঝুলিয়ে দিবে। নাস্তা করে নিজেদের গাড়িটা নিয়ে রওনা দিলাম গ্রামের বাড়িতে। দাদু আর নানুর বাড়ি একই গ্রামে, আত্মীয় স্বজন সব গ্রামেই থাকে, আমি খালি শহরে থাকি। আমি গাড়ি ড্রাইভ করছি, পরিবারের সকলে মিলে গ্রামের বাড়ি যাচ্ছি। চলেন যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই। আমার নাম আকাশ, পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করেছি অফিসের পদে। বাকি বাবা মা সবাই আছে, বাবা নিজের বিজনেস দেখে। যদিও বাবার অফিসে বাবার সাথে সাহায্য করতে বলছে, কিন্তু আমি করিনি, কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আর আমার একটা ছোটো বোন আছে, নাম মিষ্টি। কথা বলতে বলতে গ্রামে পৌঁছে গেছি। প্রথমে নানুর বাড়িতে গেলাম।
নানুকে সালাম করে জড়িয়ে ধরলাম। খালারা সবাই এসেছে যে যার শ্বশুর বাড়ি থেকে। প্রায় দুপুর হয়ে গিয়েছে গ্রাম পৌঁছতে। ছোট খালারা সবাই মিলে টেবিলে বসে খাবার রেডি করছে, আর আমি এর নানুর সাথে বসে দুষ্টামি করছি। নানু, চলো না আমরা দুজন বিয়ে করে নিই। কত বছর প্রেম করলাম দুইজন। আরে আমার বান্দর নাতি যে বড় হয়ে গিয়েছে, এখনো শয়তানি কমেনি তোর। ছোট খালামণি টেবিলে খাবার রেডি করতে করতে ডাক দিল। আব্বু আম্মু মিষ্টি সবাই মিলে খেয়ে নিলাম। রাতে আমার জন্য আলাদা কামরা আছে, সেখানে শৈশবে রেস্ট নিচ্ছি। কখন যে চোখ লেগে গিয়েছে নিজেও বলতে পারিনি। বিকেলবেলা আম্মু এসে উঠিয়ে দিল, এখন মেয়ে দেখতে নিয়ে যাবে। জাস্ট করে নে। বিয়ে হয়ে গেল, মেয়েটার চেহারা এখনো দেখা হয়নি আমার, গমটা দিয়ে রাখছে মুখে। তারপর বিয়ে করা বউটাকে নিয়ে শহরে চলে আসলাম। আসার সময় মেয়েটা মা বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছে। আর গ্রাম থেকে অনেকেই আসলো, 2 গাড়ি করে আত্মীয় স্বজন। রাতের বেলা বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, বৌমা ভিতরে অপেক্ষা করছে। ঢুকবো কি ঢুকবো না বুঝে উঠতে পারছি না, কারণ এতদিন এই রুমটা ছিল আমার একার, আজ থেকে অন্য একজন এই রুমে ভাগ বসাবে। রুমের সামনেই দাঁড়িয়ে আছি, এমন সময় আম্মু কোত্থেকে জানিয়ে আসলো। কি রে, তুই রুমের বাইরে কি করিস? ভিতরে আমার বৌমাটা একা বসে আছে, যা রুমে যা। আম্মু যাচ্ছি। রুমে ঢুকবে এমন সময় আম্মু আবার ডাক দিল। আকাশ, একটা কথা বলে রাখি, সব মেয়েরই স্বপ্ন থাকে তার স্বামী তাকে অনেক ভালোবাসবে। ভিতরের মেয়েটাও হয়তো এই আশা নিয়েই বসে আছে। সেই আশাটা নষ্ট করে দিস না, নিজের মতো করে ভালোবাসিস। আম্মু চলে গেল। আমি রুমের দরজা খুলে ভিতরে ঢুকলাম। মেয়েটা ঘোমটা দিয়ে খাটের পাশে বসে আছে, আমিও গিয়ে ওর পাশে বসলাম। দুজনের মধ্যে নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আমিই বললাম, এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম মিলি। বাহ, সুন্দর নাম তো তোমার। আর আমার নাম কি জানো? হ্যাঁ জানি তো আকাশ। হ্যাঁ, আচ্ছা, দেখি তোমার মুখ থেকে ঘোমটা উঠাও তো। না, আমার লজ্জা করতেছে, আপনি উঠান। আমি তো দৌড়িতে নদীর পাড়ে চলে আসছি। একটু পর ওরাও আসলো হাঁপাতে। আমার আর শক্তি নেই দৌড়ানোর, তাই চুপ করে বসে আছি। ওরা এসে খপ করে আমাকে ধরলো। রাসেল শালা, এবার যাবি কই? আমাদেরকে না জানিয়ে বিয়ে করা বের করছি। ভাইরে, শোন একবার আমার কথা। কে শোনে কার কথা? সবগুলো কি ইচ্ছা মতো মারতে শুরু করলো। আল্লাহ, আমার কোমর শেষ। শালা, আমি কি ইচ্ছা করে এমন করছি নাকি? আম্মু জোর করে গিয়ে গ্রামের বাড়িতে বিয়ে করিয়ে দিয়েছে। শালা, তার জন্য তোমরা মারলি? তা বুঝলাম, কিন্তু তোর ফোন কোথায় ছিল? একটা ফোন দিতে চলে যেতাম। মানে হয়েছে কি? টিয়ে নেই, এবার পার্টি দে। মারার আগে বলতি, এখন মেরে আহত করে আবার পার্টি খোঁজা হচ্ছে। শালা, আরও খেলাবো কিন্তু না দিলে। কি এর করা, নাসরবান্দা, পার্টি না দিয়ে যেতেই পারবো না। সবাই মিলে রেস্টুরেন্টে ইচ্ছা মতো খেলো। দুপুরবেলা বাসায় গেলাম। কি রে, এত সময় কোথায় ছিলি? কোথায় আবার, সাজযাত্রা ধরেছে, ওদেরকে না জানিয়ে বিয়ে করেছি, তাই গুণাগারি দিতে হলো। হয়েছে, যা ফ্রেশ হয়ে আয়, খাবার খেতে দিচ্ছি। না, আমি খাবো না, পেট একদম ভরা রেস্টুরেন্টে খেয়ে। আচ্ছা, তাহলে যা, বৌমাকে গিয়ে পাঠিয়ে দে। তারপর রুমে চলে গেলাম। গিয়ে দেখি মহারানী গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে পিছন থেকে জাপটে ধরে, আর ভেজা চুলে ঘ্রাণ নেই। না, এটা করা যাবে না। আবার কেন জানি খুব ইচ্ছে করছে। দূর, যা হবার হবে। পিছন দিয়ে গিয়ে জাপটে ধরলাম। এই কে? তারপর মিলি আমার আওয়াজ শুনে আর কিছু বললো না। আমি ওকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের মধ্যে চুমু খাচ্ছি, ভেজা চুলে নাক ডোবাচ্ছি। একটু পরে আয়নার দিকে নজর গেল। আয়নায় ওর চেহারাটা দেখি ধাক্কা খেয়ে নিজেকে সরিয়ে নিলাম। ওর এই কালো চেহারাটা দেখলেই গা জ্বলে আমার। কি হলো, ছেড়ে দিলেন যে? ছেড়ে দিব না তো কি করব? তোমার মতো কুৎসিত মেয়েকে এত সময় জড়িয়ে ধরছি, ভাবতেই কেমন গা শিউরে উঠছে। নিজেকে ধিক্কার দিতে লাগলাম। আকাশ, তুই এতটা নিচে নেমে গেলি? হ্যাঁ, আমি কুৎসিত, কালো, কিন্তু আমারও তো একটা স্বপ্ন আছে, স্বামী নিয়ে সংসার করতে। আর আমি কি ইচ্ছে করে এমন? চেহারাটা আমার একদম সহ্য হয় না, তার উপর আবার মুখে মুখে তর্ক করছে। এবার হয় আকাশ অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। আকাশের আম্মু আকাশকে ওই সময় দেখে তো অবাক। কি রে, তুই এই অসময়? হ্যাঁ, কেন আসতে পারি না নাকি? না, তা কেন পারবি না? মিলি কোথায়? উপরে কাজ করছে। কিন্তু কেন? দরকার আছে। কেন, কিসের দরকার? এতদিন তোর দরকার কোথায় ছিল? আর ওই দিনের ব্যবহার ভুলিনি এখনো। মিলির সাথে তোর কোনো দরকার নাই। আম্মু, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
এবার কিন্তু দেখবি এই ঘর ছেড়ে চলে যাবো, কোনোদিনও এই ঘরে মুখও দেখবি না। আম্মু আমার কথা শুনে ভয় পেয়ে যায়, চুপ করে আছে, কারণ জানে আমি যা বলি তাই করি, কারণ মাথার তার ছেঁড়া। পরে উপরের রুমে চলে গেলাম। উপরে গিয়ে দেখি মিলি আলনায় কাপড় চোপড় ভাঁজ করছে। পিছন থেকে গিয়ে জাপটে ধরলাম। মিলি ভয় পেয়ে উঠল। এই ভয় পাওয়ার কিছু নেই। এই আপনি কখন এলেন? এই মাত্রই। তো হঠাৎ এসে আমায় জড়িয়ে ধরলেন? আমাকে তো আপনি দুচোখে দেখতেই পারেন না। মিলি, আমি এতদিনে ব্যবহারের জন্য দুঃখিত। আমি বুঝে গেছি আসল ভালোবাসা কোথায়, তাই তোমার কাছে ফিরে এসেছি। আমি মনে মনে বলতে লাগলাম, তোর মতো ছেলেকে শিক্ষা কিভাবে দিতে হয় এবার দেখবি তুই। সারাদিন মিলির সাথে সাথেই আকাশের আম্মু তো মহা খুশি যে আকাশ মিলিকে মেনে নিয়েছে। আকাশ মনে মনে ঠিক করে নেয় মিলির মধ্যেই সে ভালোবাসা খুঁজে নেবে, কিন্তু সে জানে মা তার জন্য কাল অপেক্ষা করছে। রাতের বেলা আকাশ আর মিলির বাসর সাজানো হয় আজ আবার নতুন করে, কারণ সেই দিন আকাশ মিলিকে মেনে নেয়নি। আকাশ রুমের বাইরে দাঁড়িয়ে আছে, মিলি সেদিনই নয় রুমের মধ্যে বসে আছে। আকাশ রুমের বাইরে দাঁড়িয়ে ভাবছে, না আজকে আর ভয় কিসের, ওকে তো আমি ভালোবাসি আর ও তো আমাকে ভালোবাসে। আকাশ দরজা খুলে রুমের ভিতরে যায়, গিয়ে দেখে মিলি খাটের উপর ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ গিয়ে মিলির ঘোমটাটা সরায় মুখ থেকে। আকাশ মিলিকে দেখে ওর কথা বলার শক্তি হারিয়ে গেছে, কারণ ওর মনে মানুষটার কথা রাখা হবে না। আগে আম্মুকে মিথ্যে বলে চলে যাচ্ছে 6 মাসের আগে, আর এই বাড়ির চৌকাঠ দেখবো না। আকাশ চলে যায়। মিলি আমাদের রুমের দরজায় দাঁড়িয়েছিল। আমি চলে আসতে সে ভালো মন্দ হা না কিছু বলেই চলে যায়। শুধু চলে আসার সময় এক নজর দেখে ঘরে ঢুকে পড়ে। আকাশে বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে যায়। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেয়। কাজের মহিলা জানেও না আকাশ আজকে আসবে, তাই আসে নাই, না খেয়ে শুয়ে আছে আকাশ। সারাদিন ঘরে বসে কাটায়। আজকে বেশ কয়েকবার এলিনে ফোন দেয়, কিন্তু আকাশ ফোন রিসিভ করে না। পরদিন সকালে অফিসে চলে যায়। অফিসে গিয়ে নিজের কেবিনে বসতে স্যার জিজ্ঞেস করে, কি আকাশ সাহেব, আপনার না যদি একদিন পর বাড়ি থেকে আসার কথা? হ্যাঁ স্যার, বাড়িতে কাজ নেই তাই চলে এসেছি। ভাবছিলাম বাড়িতে বসে কি করব, অফিস করলেও কাজে আসবে। গেছি। এই শরীর খেকো, এমনভাবে তাকিয়ে কি দেখছিস? থাপ্পড় মারলাম কেন তা মেনে নিতে পারছিস না তাই বুঝি? তুই কি জানিস তোর যে চরিত্রের সহানুষ সেটা আমি জেনে গেছি। মানে? গত 2-1 দিন আগে রাতের বেলা তুই কার সাথে রাত কাটিয়েছিস ভুলে গেছিস? মানে কি বলছো তুমি এইসব? যা বলেছি ঠিকই বলেছি। 2 দিন আগের রাত্রিবেলায় একটা চেইন কিনেছিলাম তোকে পরিয়ে দেবো বলে, তাই রাতের বেলায় তো করেছে। কিন্তু নিলয় প্রপোজের ব্যাপারে তুই কোনোদিন বলছিস? বলিসনি। কেন বলিসনি? না, আমি পা ছাড়বো না, বিশ্বাস করো আকাশ, আমি তোমায় সবটা বলতাম। তার আগেই নিলয় আমার সাথে। তোর কোনো অজুহাতি শুনতে ইচ্ছে করছে না। তোকে পা ছাড়তে বলছি, এই শেষবার পা না ছাড়লে আমি তো এমন নাজেহাল অবস্থা করবো যে কোনোদিন সমাজে মুখ দেখাতে পারবি না। যা এখন আমার চোখের সামনে থেকে, আর কোনোদিনও চোখের সামনে যেন তোকে না দেখি। তো শরীর থেকে গোস্ত কেটে পথে কুকুরকে বিলিয়ে দেব। আকাশেরও কান্না আসছে চোখের কোণ বেয়ে, কারণ এলিনের সাথে এই সব ঘটেছে। তবে আকাশ কখনো না কখনো এলিনাকে ভালোবেসেছে, কিন্তু এখন মিলিকে ভালোবাসে, আর মিলি অন্য কাউকে ভালোবাসে। আকাশের বুঝেই আসছে না দুনিয়ার চক্রটা কেমনভাবে এত পাল্টে যায়। আকাশ অফিস করে রাতের বেলায় বাসায় যায়, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এমন সময় আকাশে আম্মু ফোন দেয়। বাবা কেমন আছিস? হ্যাঁ আম্মু ভালো, তুমি? হ্যাঁ ভালো। খেয়েছিস তো? হ্যাঁ। তারপর বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। এবার 2 মাস কেটে যায়। আকাশ মিলিকে খুব মিস করছে। ইচ্ছা করে চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে গিয়ে মিলিকে বলতে যে তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথেই সারা জীবন সুখে থাকতে চাই, তুমি কি দেবে আমার একটা সুযোগ? কিন্তু না, এটা তো মহা অন্যায়। সে অন্য একজনকে ভালোবাসে, আমাকে না। আকাশ মাঝে মাঝেই বাসার কথা বলে, তবে খালি ওর মার সাথে কথা বলে, মিষ্টির সাথে। মিলির সাথে টোটালি কথা বলে না। আজ প্রায় 3 মাস হয়ে গেছে আকাশ বাসায় যায় না। একদিন ফোন করে বায়না ধরে, কি রে বাবা আজ 3 মাস তুই বাসায় আসিস না কেন? সাথে মিষ্টিও কান্নাকাটি করে। আকাশের আম্মু, মিষ্টি, আকাশের বাবা সবাই তো অনেক খুশি আকাশকে পেয়ে। মিষ্টি তো কান্না করেই দিছে। ভাইয়া তুই এমন পর হয়ে গেলি? হ্যাঁ, একদম বাসার কথা মনেই পড়ে না তোর, বিশেষ করে আমার কথা। যা, একদম তোর সাথে কোনো কথাই নেই। মিষ্টি রাগ করছিস কেন লক্ষ্মী বোন? আমার অফিসে কাজের অনেক চাপ, তাই আসিনি রে। প্লিজ লক্ষ্মী বোন রাগ করিস না। মাফ করবো, তবে একটা শর্তে, তুই আমাকে অনেক চকলেট কিনে দিবি। আচ্ছা দিব, যা, পুরো দোকান সহ তোকে এনে দিব। এবার তো মুখে হাসি আন। আকাশ লক্ষ্য করে সবাই আছে, কিন্তু মিলি নামের আকাশ লক্ষ্য করলো সবাই আছে, কিন্তু মিলি নিচে না, মানে আকাশে বাড়ি আসার খবর শোনে। দূর, আসলে আসুক না আসলে না, আমার তো আর কেউ না, ওর তো বয়ফ্রেন্ড আছে মামুন।
আমি তো আজ বাদে কাল পর হয়েই যাব। আকাশে অন্যমনস্ক হওয়া দেখে কি রে, কি ভাবছিস মিলির কথা? তুই না বললেও বুঝি। আর শোন, মিলি উপরে আছে, ওর শরীরটা বেশি একটা ভালো না। মেয়েটা দিন দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছে। তুই উপরে যা, ও আছে। তারপর উপরে চলে গেলাম। গিয়ে দেখি মিলি চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। আমাকে দেখে বিছানা থেকে উঠে বসলো। আমাকে দেখেই কেন যেন মনে হলো ওর মুখে বিজয়ের হাসি চলে এসেছে। তুমি কখন এলে? কথা বলে কি লেপা, যার মনে অন্য কেউ গাথা। এই কি হলো, কথা বলছো না যে? তুমি জেনে কি করবে আমি কখন এসেছি? চিন্তা নেই, আর মাত্র অল্প কয়েকটা দিন, তারপরে সব শেষ। এই সব কথা সব জমিয়ে রাখো, মামুনকে বলতে কাজে আসবে। আমার কথা শুনে যেন মিলির চেহারার রং উড়ে গেল। কিন্তু কেন? আমার কথা ইগনোর করাতে তো ওর খুশি থাকার কথা। দূর, এত কিছু ভেবে লাভ নেই। তারপর রুম থেকে বের হয়ে গেলাম, গিয়ে আম্মুদের সাথে কথা বলছি। যাক, আজকে একটু ভালো লাগছে। তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে সাজদাদের সাথে আড্ডা দিতে বের হয়ে গেলাম। তখনকার পর মেয়েটা আর আমার সামনে আসেন। তারপর ওর উষ্ণ ঠোঁট জোড়া করে একটা চুমু দিয়ে দেয়। না, এটা ঠিক হবে না, কিন্তু কেন জানি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারলাম না। ওর দুই চোখে দুটো চুমু দিলাম। লক্ষ্য করলাম ওর উষ্ণ ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। এবার তো আরও কন্ট্রোল হারিয়ে ফেললাম। আলতো করে ঠোঁট জড়িয়ে চুমু, ওর ঠোঁটে ঠোঁট জড়াতেই চুমু দিয়ে সে নড়ে উঠল। না, এখানে আর থাকা যাবে না, নয় ঘুম ভেঙে গেলে আমাকে খারাপ ভাববে। অন্য রুমে গিয়ে ঘুমাই যাব। যেই উঠে নিতে নিলাম খপ করে আমায় জড়িয়ে ধরে যেই উঠে যেতে নিলাম খপ করে আমায় জড়িয়ে ধরলো। এমন জোরে জড়িয়ে ধরছে মনে হচ্ছে আমি একটা কোলবালিশ, কোনোভাবেই ছাড়ছে না। দূর, এখন কি হবে? মিলে যদি ঘুম ভেঙে উঠে এইসব দেখে তাহলে নিশ্চয়ই আমাকে ভুল বুঝবে। কিন্তু ও যে শক্ত করে জড়িয়ে ধরছে, ওর থেকে নিজেকে সরিয়ে নিতেও পারছি না। আমার ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যেতে হবে, কিন্তু দূর, যা হবার হবে, সেটা নয় পরে দেখা যাবে। এখন তো আমার বউ, জড়িয়ে ধরে ঘুমানোর অধিকার আছে। তারপর মিলিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। বউ সকালবেলা মিলির চেঁচামেচিতে ঘুম ভাঙলো। সময় হয়তো 5টা বাজবে। কি হয়েছে? আমার দিকে রাগে লোক নিয়ে তাকিয়ে আছো যে, আর রাগে ফুসছে, মনে হয় এক্ষুনি গেলে খেয়ে ফেলবে। এই কি হয়েছে বলবো তো? কি হয়েছে জানো না? আমাকে জড়িয়ে ধরে কেন ঘুমিয়েছিস রাতে? আর আমার সাথে রাতে ওইসব ভাবতেছিলাম তোমার মতো কোথাও কোথাও ভালো লোকই আছে, কিন্তু তুমি সেই রকমই নরপিচাস। মিলি, কি বলছো? মুখ সামলে কথা বলো। না জানে কাকে কি বলছো? তুমি নিজেই আমায় জড়িয়ে ধরছো। হ্যাঁ, এখন তো সব দোষ আমার উপরে চাপিয়ে দিবে, কারণ চোর যে ধরা পড়ে গিয়েছে, সময়ের অপেক্ষা ছিল এতদিন। হ্যাঁ, কখন আমার উপরে হক জমাবে। 1000বার বলেছি আমি মামুনকে ভালোবাসি, তার উপর আমার সাথে এই রূপ আচরণ করতে তোমার একটু গায়ে বাতলো না? নির্লজ্জ কোথাকার। এবার মাথার মেজাজ খারাপ হয়ে গেল। এই কি বললি তুই? নির্লজ্জ মানে? নির্লজ্জ কাকে বললি? আর নির্লজ্জ আমি না তুই? বর রেখে অন্যের সাথে সম্পর্ক করিস, আবার সে বড় বড় কথা বলিস। আর আমি কি ভুল করেছি? হ্যাঁ, আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরেছি, তা যদি নির্লজ্জ হতে হয় তাহলে আমি নির্লজ্জ। কিসের বউ? হ্যাঁ, বিয়ে করলে কি বউ হয়ে যায়? আর আমার শরীরে স্পর্শ করার অধিকার শুধু মামুনের আছে, আর কারণেই। এবার আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না, ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। মিলি খাটের উপরে আর বলতে শুরু করলাম, মামুন মামুন মামুন, এই জানোয়ারটাকে? হ্যাঁ, তোর পুরো দেমাগে গেঁথে বসে আছে। তোর শরীরে স্পর্শ করার অধিকার আর কারণেই, খালি আমার আছে। ডিভোর্সের পরে যা মনে হয় শুধু মামুন, না হয় যার সাথে ইচ্ছা। এখন এই খালি তোর শরীর আমারই অধিকার আছে, আর কারণেই। এখন সেই অধিকারটা আদায় করব বলে গা থেকে গেঞ্জিটা খুলে মাটিতে ছুঁড়ে মারলাম। আর কি, শৈল উপর উঠে গেলাম, দেখি এবার কি। তাও নিজের চোখে দমিয়ে রাখলো। পরে মিলি মামুনকে আমার সামনে নিয়ে আসলো আর আমার সাথে পরিচয় করে দিল। ধন্যবাদ ভাই আপনাকে এতদিন মিলিকে দেখে রাখার জন্য। ওকে খুব ভালোবাসি, নিজের জীবন থেকেও বেশি। এবার কলেজেটা মুচড়ে উঠলো। আমার ভালোবাসাকে আমার থেকে অন্য একজন বেশি ভালোবাসে, সেটা শোনারও বাকি ছিল। ওর হাস্যকর কথা শুনে ইচ্ছা করছে ওর মাথাটা এখনই ফাটিয়ে দিই, কিন্তু তেমনটা কিছুই করলাম না। মিলিকে দেখ এমন সাথে আদিক্ষেতা করে কথা বলছে, না এখানে আর থাকা যাবে না, না হয় ওদের সামনেই চোখের পানি বের হওয়া শুরু করবে। তোমরা থাকো কেমন, আর আমি যাচ্ছি। আর এই যে মামুন ভাই, একটা কথা বলি, আপনার সাথে মিলির সম্পর্ক না থাকলে আজ আমরা সুখে সংসার করতাম, কিন্তু বিধাতা চায় না। আপনার সাথে জোড়া ঠিক করে রেখেছে, দয়া করে মিলিকে কখনো কষ্ট দিবেন না, কারণ সেও আপনাকে অনেক ভালোবাসে। না আমার সাথে বিয়ের বাঁধন ছিন্ন করে আপনার সাথে যেতে চাইতো না। আর ওর খেয়াল রাখবেন বলে সেখান থেকে চলে আসলাম। আর 1 মিনিটও সেই জায়গায় দাঁড়ালাম না, কারণ আর 2-1 মিনিট থাকলে হয়তো খারাপ ব্যাপারটা হয়ে যেত।
মামুন পরে ভাববে ওর ভালোবাসার জন্য নিজের চোখের জল ফলাচ্ছি, কিন্তু এটা যে সত্য সে জানবে না। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আর পারলাম না নিজেকে আটকে রাখতে। পার্ক থেকে বের হতে পারিনি, চোখ জোড়া তার কার্যক্রম শুরু করে দিয়েছে। চোখ মুছতে মুছতে পার্ক থেকে বের হয়ে এলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আর ভাবছি আজ থেকে ওই মামুন নামক ছেলেটা তার উপরে ভালোবাসার দাবি করবে। যদিও সেটা আগের, কিন্তু আজ থেকে তাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। যাক, ভালো থাকুক নিজের ভালোবাসাকে নিয়ে। হ্যাঁ, রিক্সা সিগন্যাল দিয়ে রিক্সা উঠবে এমন সময় পিছন থেকে কেউ এসে আমাকে জাপটে ধরল। এই কই যাও আমাকে রেখে? গলার স্বর শুনে চিনতে ভুল হলো না, এটা মিলি।